দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালিসিস প্রোগ্রামে। আপনারা জানেন আমরা চেষ্টা করে থাকি এই অনুষ্ঠানে আপনাদেরকে ট্যাক্স অথবা অভিবাসন সংক্রান্ত নানা বিষয়ে তথ্য আপনাদের সামনে তুলে ধরতে। আর এইসব তথ্য তুলে ধরতে গিয়ে আপনারাও আমাদের সঙ্গে যোগ দিতে পারেন, সরাসরি প্রশ্ন করতে পারেন এবং অথবা আমাদের লাইভ স্ট্রিমিং হয় সেখানেও যোগাযোগ করতে পারেন। আজ আমরা আমাদের অনুষ্ঠানে সাজিয়েছি সাধারণত ট্যাক্স সংক্রান্ত বিষয় নিয়ে, কারণ আপনারা জানেন যে ট্যাক্সের আর বেশি সময় বাকি নেই, কিছু মাস পরে 2-1 মাস পরেই ট্যাক্সের সে মৌসুম শুরু হয়ে যাবে। কিন্তু এই ট্যাক্স সংক্রান্ত বিষয়টা নিয়ে আপনাকে প্রস্তুতি নিতে হবে এখন থেকেই, কারণ ট্যাক্স প্রিপারেশন নামে একটি কথা রয়েছে। কারণ শেষ মুহূর্তে গিয়ে হয়তো আপনারা ডকুমেন্টস খুঁজে পাচ্ছেন না, কিভাবে আপনার ট্যাক্সটাকে আপনি লাইবিলিটিসটাকে কমিয়ে আনবেন সেই ব্যাপারগুলো নিয়ে আপনাকে এখন থেকে চিন্তা করতে হবে। সেখানে অনেকগুলো বিষয় থাকে, সেটা নিয়ে আলোচনা আমরা করব। কিন্তু আজ আমরা আমাদের অনুষ্ঠানে যে বিষয় নির্ধারণ করেছি সেটি, আপনি যদি ইউএস এর সিনিয়র সিটিজেন হন তাহলে আপনি সরকার থেকে বেশ কিছু সুবিধা পাবেন, এবং কি কি সেই সুবিধা, আর সেই সুবিধাগুলো বা আপনি কিভাবে নেবেন, বা সেই সুবিধাগুলো নিতে গেলে কি কি এলিজিবিলিটি প্রয়োজন হবে, কি কি ডকুমেন্টসের প্রয়োজন হবে, বা কিভাবে করলে এই সুবিধাগুলো সহজেই আপনি নিতে পারবেন, সেই বিষয়টা নিয়ে যেমন আমরা কথা বলবো, ঠিক একই সময় আমরা আলোচনা করতে চাই প্রেসিডেন্ট ট্রাম্পের বিগ বিউটিফুল বিলের আপডেটগুলো কি। যদিও আমরা নিয়মিত এটা নিয়ে আলোচনা করছি, তারপর আরও কিছু নতুন বিষয় রয়েছে, কারণ 2026 ট্যাক্স ফাইলিং হতে যাচ্ছে, নতুন কিছু অনেক নতুন নতুন বিষয় যুক্ত হবে, অনেক সুযোগ আপনাদের জন্য অপেক্ষা করছে। আবার সেই সুযোগগুলো নেওয়ার জন্য যে এলিজিবিলিটি প্রয়োজনে সেগুলো আপনাকে মেনটেন করতে হবে, কারণ বিগ বিউটিফুল বিল আপনারা এরই মধ্যে জেনেছেন, সেটা নিয়েও আমরা কথা বলবো। এবং সেই সঙ্গে আলোচনা করতে চাই হোম কেয়ারের বিভিন্ন বিষয়। হোম কেয়ারের অনেকেই চিঠি পাচ্ছেন হোম কেয়ার রিলেটেড আয় ব্যয়ের হিসাবের জন্য, বা আপনার বিভিন্ন রকমের হিসাবের তথ্য, গরমিল বলেন বা যাই বলেন না কেন, সেটা নিয়ে যে চিঠিগুলো পাচ্ছেন, আপনারা যারা পাচ্ছেন তারা নিশ্চয়ই অবগত আছেন এরই মধ্যে, কেন পাচ্ছেন, কি জন্য পাচ্ছেন, কিভাবে এর থেকে পরিত্রাণ পাবেন, সেটা নিয়েও আমরা কথা বলবো। আর আপনারা চাইলে আমাদের টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনাদের প্রশ্ন রাখতে পারেন, অথবা আমাদের এই অনুষ্ঠান লাইভিং স্ট্রিমিং হচ্ছে ফেসবুক পেজে, সেখানেও আপনারা আপনাদের প্রশ্ন বা মতামত রাখতে পারেন। আমরা চেষ্টা করবো সেটা উত্তর দেওয়ার জন্য। আর এই সব ব্যাপার নিয়ে উত্তর দেওয়ার জন্য, আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আপনাদের সবার প্রিয়, আমাদের সবার প্রিয় সিপিএ দেবব্রত চক্রবর্তী। দাদা, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ শান্ত, আপনাকে সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি টিবিএন 24 এর সকল দর্শককে যারা আজকে আমাদের এই লাইভ অনুষ্ঠান দেখছেন। দাদা, আমি এই অনেকগুলো বিষয় চেষ্টা করেছি বলার জন্য, বা আমরা আলোচনা করবো, যদিও বা আলোচনা করতে গেলে আসলে একটা বিষয়ে থাকা যায় না, আর বিশেষ করে আপনার সঙ্গে তো থাকাই যায় না, কারণ আপনি এত বেশি ইনফরমেশন নিয়ে আমাদের সামনে হাজির হন, এবং অনেক সময় বলা যাচ্ছে দীর্ঘদিন পর আপনাকে আমরা আবার পেয়েছি, এবং আমাদের কমিউনিটি কিন্তু অনেক মানুষ অপেক্ষা করে আপনার থেকে তথ্য নেওয়ার জন্য, কারণ আপনি সবসময় আপডেট তথ্য দেন। দাদা, শুরুতে একটু সিনিয়র সিটিজেন বা যারা আমাদের বয়োজ্যেষ্ঠ নাগরিক রয়েছেন তাদেরকে দিয়ে একটু আলোচনাটা শুরু করতে চাই, কারণ সুখবর দিয়ে আলোচনা করলে হয়তো ভালো হয়। সিনিয়র সিটিজেনদের অনেক সুবিধা আছে, আমরা জানি, অনেকে এরই মধ্যে পেয়েছেন বা নিচ্ছেন, বা আবার অনেকে আছেন আমাদের কমিউনিটি শুধুমাত্র তথ্যের অভাবে জানেন না বা বুঝেন না বলেই সেই সুবিধাগুলো নিতে পারেন না। আপনি যদি শুরুতেই বলতেন কি কি সুবিধা সিনিয়র সিটিজেনদের জন্য অপেক্ষা করছে, আর এই সুবিধাগুলো কিভাবে নিতে পারা যায়, আর সবাই কি এটার জন্য এলিজিবল কিনা, শুরুতে একটু যদি বলতেন। ধন্যবাদ আপনাকে। যাই হোক, একই আপনি যেটা বলছেন যে অনেক সিনিয়র সিটিজেন আছে আমাদের এই সোসাইটিতে, এবং অনেকেই ঠিক ক্লিয়ার না যে আসলে তারা কোন কোন বেনিফিটের জন্য এলিজিবল। অনেক সময় আমাদেরকে ফোনও দেয় আমাদের অফিসে, বা ফিজিক্যালি আসেন যে আসলে আমরা কি কি বেনিফিট পেতে পারি। অনেকে হয়তো বয়সের ভারে কাজ করতে পারে না, বাট দে নিড রিয়েলি হেল্প টু সার্ভাইভ দেমসেলফ। তো সেই ক্ষেত্রে আমরা যতটুকু সম্ভব অ্যাডভাইস করি, বাট যাই হোক মিডিয়ার মাধ্যমে করলে হয়তো সবাই দেখতে পাবে, আশা করি সবাই উপকৃত হবে। তো যাই হোক, আমি প্রথমেই আলোচনা করব যে যারা সিনিয়র সিটিজেন আছেন, যারা 65 ইয়ার্স ওল্ড আছেন, এবং যারা প্রপার্টি ওন করেন, এটা কিন্তু একটা বিগ অ্যাডভান্টেজ যে যারা সিনিয়র সিটিজেন আছেন, যারা প্রপার্টি ওন করেন। আপনারা জানেন যে নিউ ইয়র্ক সিটিতে বা নিউ ইয়র্ক স্টেটে প্রপার্টি ট্যাক্স কিন্তু হিউজ, বিশেষ করে লং আইল্যান্ডে অ্যাভারেজ প্রপার্টি ট্যাক্স $15,000, ইভেন অ্যাবাভ দ্যাট। ইভেন নিউ ইয়র্ক সিটিতেও আপনার প্রপার্টি ট্যাক্স দেখা গেছে সিঙ্গেল ফ্যামিলি অলমোস্ট $5-6
6,000-7,000, multifamily 8,000-9,000, it depends on the location. এটা মানে মোট কথা হচ্ছে যে প্রপার্টি ট্যাক্সটা কিন্তু সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট ইন এভরি ইয়ার। তো সেই ক্ষেত্রে যারা সিনিয়র সিটিজেন আছেন, অনেকের ইনকাম নেই, হয়তো অনেকে রিটায়ারমেন্ট ইনকামের উপরে ডিপেন্ডেন্ট, অনেকের হয়তো সামান্য সেভিংসের উপরে চলেতে, তাদের জন্য খুব কষ্ট এই প্রপার্টি ট্যাক্স এতগুলো টাকা বছরে বের করে দেওয়া। বাট অনেকে এটা জানেই না যে যারা সিনিয়র সিটিজেন, যারা 65 ইয়ার্স ওল্ডার, তারা কিন্তু এই প্রপার্টি ট্যাক্স ব্রেক পেতে পারে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে এই ব্রেকটা কি পরিমাণ, কিভাবে অ্যাপ্লাই করবে, কখন অ্যাপ্লাই করবে, বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কি, আমি সেটাই বলবো। তো দেখুন, এই যে প্রপার্টি ট্যাক্স যেটা বললাম, যেটা হোয়াট এভার 8,000, 15,000, 7,000 যাই হোক, যে আপনারা যারা এল্ডার পারসন আছেন 65 ইয়ার্স ওল্ডার, আপনারা কিন্তু 50% পর্যন্ত প্রপার্টি ট্যাক্স আপনারা কিন্তু ব্রেক পেতে পারেন, বা এটা বলে প্রপার্টি ট্যাক্স ক্রেডিট বলে, আপ টু 50%। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এই যে 50% প্রপার্টি ট্যাক্স আপনি ক্রেডিট পাবেন, এখানে কিন্তু ইনকাম লিমিটেশন আছে, তারপর ইনকাম ফেজ আউট লিমিট আছে, আপনার মানে আপনার এইজ আছে, সেটা আছে। তা আমি প্রথমেই বলবো যে যদি আপনার ইনকাম লেস দেন 50,000 হয়, ডেফিনেটলি ইউ উইল বি কোয়ালিফাইড ফর দ্য প্রপার্টি ট্যাক্স ক্রেডিট। এটা এলিজিবিলিটির জন্য ইনকাম 50,000 এর নিচে হতে হবে, তখন তারা এলিজিবল এই প্রপার্টি ট্যাক্স ক্রেডিট 50% এর জন্য, 50% পর্যন্ত পেতে পারে। হ্যাঁ, এবং আপ টু 50% পর্যন্ত। তার মানে যদি আপনার লেটস সে রাউন্ড নাম্বার এগুলো, আপনার প্রপার্টি ট্যাক্স যদি 8,000 হয়, ইউ হ্যাভ টু পে অনলি 4,000। এবং সেই ক্ষেত্রে আরেকটা বিষয় আছে, এটার আবার ফেজ আউট লিমিট আছে। তার মানে একটা ইনকাম একটা পর্যায়ে গেলে দেন ইউ উইল বি ডিসকোয়ালিফাইড। সেটা হচ্ছে আপনার ইনকাম যদি $58,399 হয়, তখন ইউ উইল নট এলিজিবল ফর দ্য প্রপার্টি ট্যাক্স। এই জন্য ট্যাক্স প্রিপারেশনের প্রস্তুতি রয়েছে। অনেকে দেখা যায় যে লাস্ট মুহূর্তে একটা চেকের জন্য 500 টাকা বেড়ে গেল, পাস করতে পারলো না, বাট হয়তো ইনকাম কোন রকম ওরা দেখালো, এটার জন্য ডিসকোয়ালিফাই হয়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে এই যে 65 ইয়ার্স ওল্ডার, অনেক সময় দেখা যায় যে কোনো প্রপার্টি জয়েন্টলি ওন করে, লেটস সে 2 জন ওনার আছে, তখন 2 জন ওনারের ক্ষেত্রে সুবিধা হচ্ছে যে যে কোনো একজন ওনারকে 65 এর উপরে হইলে চলবে, 2 জনকেই 65 ইয়ার্স ওল্ডার লাগবে না। ধরেন যদি ইভেন একজন জয়েন্ট ওনারশিপের ক্ষেত্রে যদি একজন ওনারও 65 এর উপরে থাকে, স্টিল দে আর এলিজিবল টু গেট 50% প্রপার্টি ট্যাক্স ক্রেডিট, যদি তার ইনকাম রেট থ্রেশহোল্ডের মধ্যে থাকে। তার মানে 58,399 এর নিচে থাকে, আর 50,000 এর নিচে থাকলে তো সে এইভাবেই কোয়ালিফাই করবে। তো এখন প্রশ্ন হচ্ছে যে কখন অ্যাপ্লাই করবেন, এটা ভেরি ইম্পর্টেন্ট। তো অ্যাপ্লিকেশন ডেডলাইন কিন্তু এই যে মার্চ 15 এটা শেষ হবে, এই যে 2026। তার মানে যারা 2026 এর প্রপার্টি ট্যাক্স ক্রেডিটের জন্য অ্যাপ্লাই করবেন, আপনাদের অ্যাপ্লিকেশনের সময়সীমা হচ্ছে মার্চ 15, 2026। যদি এই ডেডলাইন মিস করেন, তখন আপনি 2026 এর জন্য আর ওই ক্রেডিটটা পাবেন না, তখন ফলোইং ইয়ার 27 এ চলে যাবেন। আবার ওই মার্চের মধ্যে করলে তখন 27 এর জন্য এলিজিবিলিটি পাবে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে যদি আপনার অ্যাপ্লিকেশন একবার অ্যাপ্রুভ হয়ে যায়, তখন কিন্তু আপনার প্রতি বছর আপনাকে অ্যাপ্লাই করতে হবে না, জাস্ট ওয়ান্স ইয়ার আপনি রিসার্টিফাই করবেন। ওরা জানতে চাইবো আপনার ইনকাম কত, আপনি ক্রাইটেরিয়ার মধ্যে পড়েন কিনা, যদি পড়েন জাস্ট ইনকাম দিবেন, এভিডেন্সগুলো দিবেন, দেওয়ার পরে রিসার্টিফিকেশন করলেই ডান। দ্যাট মিন্স ইউ ডোন্ট নিড টু অ্যাপ্লাই এভরি ইয়ার ওয়ান্স ইউ আর অ্যাপ্রুভড। আচ্ছা, মানে একবার হয়ে গেলে কি সেটা কন্টিনিউ চলবে, জাস্ট রিসার্টিফাই করবেন এভরি ইয়ার, তার ইনকামটা ওরা জানতে চাবে। তো হিউজ অপরচুনিটি, এটা একটা বিশাল অপরচুনিটি। তার মানে আমি রিকোয়েস্ট করবো যে যারা এরকম সিনিয়র সিটিজেন আছেন 65 ইয়ার্স ওল্ডার, আপনারা যারা বাড়ি ওন করেন, আপনারা কিন্তু অবশ্যই বেনিফিটটা নেবেন। ইটস এ হিউজ বেনিফিট। তো এইগুলো এটা হচ্ছে বাড়ি ওনের ব্যাপারে বলেন, যাদের বাড়িটারই নেই তাদের জন্য সুবিধা রয়েছে। এখন বলবো যে বাড়ি ছাড়াও কি কি সুবিধা। তারপর সেকেন্ড বলা যায় যে ফুড স্ট্যাম্প বেনিফিট, এটা অনেকেই পরিচিত ফুড স্ট্যাম্প বেনিফিটের সাথে, নাথিং নিউ। তারপরও ক্রাইটেরিয়াগুলো বলবো যে কারা পাবে। তো এই ফুড স্ট্যাম্প বেনিফিটের জন্য অবশ্যই আপনার সিনিয়র সিটিজেন হওয়ার দরকার নাই, ইভেন সিনিয়র সিটিজেন ছাড়াও পায়, জেনারেল পিপলও পায়। এবং তবে অবশ্যই আপনাকে আইদার পার্মানেন্ট রেসিডেন্ট অর ইউনাইটেড স্টেটস সিটিজেন হতে হবে এটার জন্য, আদারওয়াইজ ইউল নট বি এলিজিবল। এবং আরেকটা বিষয় হচ্ছে ফুড স্ট্যাম্পের ক্ষেত্রে যে 5 ইয়ার্স রেসিডেন্সি কিন্তু এটা রিকোয়ার্ড। আচ্ছা, মানে 5 বছরের রেসিডেন্সি লাগবে, আদারওয়াইজ ওরা এটা দিতে চায় না। আচ্ছা, সেটাতে কি কোনো ফুড স্ট্যাম্পের, যেমন আমাদের অনেক দর্শকই জানতে চায় যে ফুড স্ট্যাম্পের লিমিটেশন রয়েছে কিনা, কত টাকা পর্যন্ত সর্বোচ্চ পেতে পারে? এইটা এখন প্রশ্ন হচ্ছে এই সাবজেক্ট টু ইনকাম লিমিটেশন। এদের ইনকাম, হ্যাঁ, এটার ইনকাম লিমিট ডেফিনেটলি আছে, কারণ একটা সার্টেন থ্রেশহোল্ড ইনকামের উপরে গেলে সেইটা আপনি পাবেন না, এবং এটা ডিপেন্ড করে ফ্যামিলি সাইজ এন্ড ইনকাম থ্রেশহোল্ড। এই
ইনকাম থ্রেশহোল্ডের মধ্যে থাকলে এটা কোয়ালিফাই করবে, এবং ইনকাম থ্রেশহোল্ডের বাইরে গেলে এটা দিবে না, ডিসকোয়ালিফাই করবে। এবং মান্থলি দেখা গেছে যে হাজব্যান্ড ওয়াইফ যদি কোয়ালিফাই করে অ্যাপ্রক্সিমেটলি 550 এরকম অ্যাপ্রক্সিমেটলি তারা মান্থলি বেনিফিট পায়। তবে অবশ্যই যেটা বললাম যে রেসিডেন্সিটা একটা ফ্যাক্টর, আর সেক্ষেত্রে সিটিজেনশিপ অথবা পার্মানেন্ট রেসিডেন্ট, লিগ্যাল রেসিডেন্ট হতে হবে, এই একটা বিষয়। তারপর বলবো যে ক্যাশ অ্যাসিস্ট্যান্স আর একটা অপশন বেনিফিট আছে। এই ক্যাশ অ্যাসিস্ট্যান্সও একই জিনিস, শুধুমাত্র যারা সিনিয়র সিটিজেন তারাই না, ইভেন যাদের যারা লো ইনকাম পিপল আছে তারা কিন্তু মান্থলি একটা সার্টেন অ্যামাউন্ট ক্যাশ অ্যাসিস্ট্যান্স তারা পায়, মানে ক্যাশ গভর্নমেন্ট থেকে পায়। এইটাও সাবজেক্ট টু ইনকাম লিমিটেশন। এগেইন একটা কথা সবসময় রাখবেন যে সবকিছুই কিন্তু লো ইনকাম, আপনার ইনকাম হাই থাকলে কিন্তু এই সমস্ত বেনিফিট আমরা তো সেটাই সুবিধা সেই নিবে যিনি আসলে প্রয়োজন, এক্স্যাক্টলি, যার দরকার নেই সে তো নিবে না সুবিধা, সেটা তো ঠিক, লো ইনকামের জন্য। তারপর আরেকটা বেনিফিট হচ্ছে যে হাউস রেন্ট সাবসিডি। এইটাও নট লিমিটেড টু সিনিয়র সিটিজেন, যাদের এরকম লো ইনকাম, যাদের ইনকামটা লো ইনকাম থ্রেশহোল্ডের মধ্যে আছে, তারা মান্থলি কিন্তু এই হাউস রেন্ট সাবসিডি, যদি অল্প অ্যামাউন্ট 125, নট মাচ, বাট এরা এটা বেনিফিটটা এনজয় করতে পারে। সেটা সিনিয়র সিটিজেন, ইভেন নন সিনিয়র সিটিজেনরাও পাবে বেসড অন দ্য ইনকাম। তারপর সিনিয়র সিটিজেনদের একটা আছে, এটা হচ্ছে মেডিকেয়ার পার্ট এ, পার্ট বি। ওই বেনিফিটটা এটা হচ্ছে মানে হেলথ ইন্স্যুরেন্স রিলেটেড পায়। তো বেসিক্যালি মেডিকেয়ার পার্টে হচ্ছে হসপিটাল ইন্স্যুরেন্স, এটা আপনার যদি কেউ হসপিটালাইজ হয় বা হসপিটালের কোনো ট্রিটমেন্টের জন্য প্রয়োজন হয়, হ্যাঁ মেডিকেয়ার পার্ট এটা প্রয়োজন হয়। আর মেডিকেয়ার পার্ট বি হচ্ছে বেসিক্যালি মেডিকেল ইন্স্যুরেন্স, যেমন এটা ডাক্তার কো পেমেন্ট, তারপরে মেডিকেল বিল, এইগুলা কভার করে। তবে একটা বিষয় উল্লেখ্য যে মোস্ট পিপল, মানে ম্যাক্সিমাম পিপলের এই যে মেডিকেয়ার পার্ট এর ক্ষেত্রে কিন্তু কোনো মান্থলি প্রিমিয়াম দিতে হয় না, বাট মেডিকেয়ার পার্ট বি এর ক্ষেত্রে মান্থলি প্রিমিয়াম দিতে হয়, যেটা আবার অ্যানুয়ালি ডিডাক্টেবল অলসো। তো এইটা একটা বেনিফিট সিনিয়র সিটিজেনদের জন্য। তারপর আবার সিনিয়র সিটিজেনদের জন্য বেনিফিট হচ্ছে আপনার যদি সোশ্যাল সিকিউরিটি, রিটায়ারমেন্ট ইনকাম, যেটা সেটা একটু সেটা আমাদের কমিউনিটি অনেকের এটা নিয়ে আগ্রহ রয়েছে। অনেকের এই রিটায়ারমেন্ট ইনকাম, সরি একটা সার্টেন এইজে অনেকে রিটায়ারমেন্টে যায় এবং সেই রিটায়ারমেন্ট থেকে সোশ্যাল সিকিউরিটি থেকে বেনিফিট পায়। তো সেইটার জন্য বলবো যে বেসিক্যালি আগে, এখন রিটায়ারমেন্ট এজ হচ্ছে 67, তার মানে আপনার যদি 67 ইয়ার্স ওল্ড যদি কেউ থাকে এবং যদি 40 পয়েন্টস যদি থাকে, 40 পয়েন্টস মিনস আপনার একটা ট্যাক্স ফাইলে ওরা 4 পয়েন্টস করে দেয়। তার মানে আপনি যদি অ্যাটলিস্ট 10 ইয়ার্স ট্যাক্স ফাইল করেন উইথ সার্টেন অ্যামাউন্ট অফ ইনকাম, এবং আপনার যদি 40 ট্যাক্স ক্রেডিট থাকে এবং এইজ যদি আপনার 67 হয়, তো সেই ক্ষেত্রে কিন্তু তখন ওই রিটায়ারমেন্ট বেনিফিটের জন্য অ্যাপ্লাই করতে পারেন। সেক্ষেত্রে অনেকেই আছেন যে আপনি বলেন ট্যাক্স ফাইল করতে হবে প্রায় 4 পয়েন্টের ট্যাক্স ফাইল, এই তো 40 ক্রেডিট ইউনিট। কেউ যদি কারোর সঙ্গে যৌথভাবে থাকে তাহলে ওটাও কি কাউন্ট হবে? এখন প্রশ্ন হচ্ছে যে ওয়াইফের ক্ষেত্রে কি হবে? ওয়াইফের ক্ষেত্রে এখন প্রশ্ন হচ্ছে যে না, এখন প্রশ্ন হচ্ছে যে এই যে 40 ক্রেডিট হাজবেন্ডের সাথে ওয়াইফ থাকলেই, যদি ওয়াইফের ইনকাম থাকে সার্টেন অ্যামাউন্ট, দেন ওয়াইফ পাবে। আদারওয়াইজ দেখা গেল যে জয়েন্ট ফাইল করলো ম্যারিড ফাইলের জন্য, কিন্তু ওয়াইফের কোনো ইনকাম নাই, তো সেই ক্ষেত্রে ওয়াইফ কিন্তু এই ক্রেডিটটা পাবে, হাজবেন্ডই পাবে। তবে গুড নিউজ ইজ, এখন ওয়াইফরা অনেক সময় কোয়েশ্চেন করে তাহলে আমরা কি কিছুই পাবো না? অবশ্যই পাবেন। সেই ক্ষেত্রে রিটায়ারমেন্টের নিয়ম হচ্ছে যে হাজবেন্ড তো 100% পাবেই তার ইনকামের উপরে, আর ওয়াইফ কি করবে, এই যে হাজবেন্ডের যে বেনিফিট আছে ওটা 50% ওয়াইফ পাবে। যদিও তার কোনো ইনকাম নাই, তার কোনো পয়েন্ট নাই, স্টিল সে হাজবেন্ডের 50% সে পাবে। তবে অবশ্যই তারও এই রিটায়ারমেন্ট এইজে থাকতে হবে, 67 থাকতে হবে না। এটা এই জন্য যে আমাদের কমিউনিটিতে অনেকেই আছেন যে কাজ করছেন না, বা মানে তার মানে অ্যাট লিস্ট কাজ করতে হবে বা কিছু টাকা, আপনি যেটা বললেন যে ট্যাক্স ফাইল 4 পয়েন্ট অ্যাট লিস্ট আপনার 10টা ট্যাক্স ফাইল লাগবে, 10টা ট্যাক্স ফাইল অ্যাট লিস্ট, মানে তার মানে 10 বছর, হ্যাঁ সেটা প্রয়োজন আছে যদি এই বেনিফিট নিতে হয়, 40 ক্রেডিট লাগবে। আচ্ছা, হ্যাঁ। তো এই একটা গুলো এখন প্রশ্ন হচ্ছে যে এই এসএস রিটায়ারমেন্ট ইনকামের অ্যাপ্লিকেশনের জন্য অনেকেই কনফিউজ, কোথায় কিভাবে করবেন। তবে বেস্ট থিং হচ্ছে যে অনেকেই আছে যারা ওইরকম রিটায়ারমেন্ট বেনিফিটের জন্য অ্যাপ্লাই করে, বাট আমার মনে হয় বেস্ট থিং হবে সোশ্যাল সিকিউরিটি অফিসে গেলে ওদের ডেডিকেটেড এমপ্লয়ি আছে। আপনি যে সুবিধাগুলো বলছেন নিশ্চয়ই আরো অনেক সুবিধা রয়েছে, কিন্তু আমাদের একজন দর্শক অনেকক্ষণ অপেক্ষা করছে, আমরা একটু প্রশ্নটা নিয়ে আবার আসছি আপনার কাছে। সমস্যা নেই। দর্শক কে বলছেন, নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন আপনি নাম বলে প্রশ্নটি করুন। আমি ভুবনেশ্বরে আব্দুল রব বলছি। হ্যাঁ রব ভাই বলুন। আমি বলছি আমি সিটিতে রয়েছি, আমি 70-এর উপরে আমার বয়স,
আমি এটাকে আইয়া আমি কাম করতাম পারছি না, আমি বয়স্ক মানুষ, আমার অনেক অনেক সমস্যা আছে, আমার হার্টের রিং করা আছে 11টা, আমি কোনো কাম কাজ করতে পারছি না। এখন আমি কি কোনো সরকারের কাছে কোনো সুযোগ সুবিধা পাইব নাকি ওইটা জানতে আছি, কিন্তু আমার দেখাশোনা করতে আছে আমার মেয়ে বলছে। আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা, আমরা আজকে আপনার সুবিধার জন্যই আজকে আলোচনা করছি দর্শক। আমরা এই আজকে আমাদের এই যে অতিথি দেবব্রত দা যে এতক্ষণ ধরে যে সুবিধাগুলো বলছেন সেগুলো আপনাদের মতো যারা রয়েছেন তাদের জন্য। আপনি আমাদের অনুষ্ঠান শুনতে থাকুন, আপনি হয়তো এগুলো জানতে পারবেন। আর দাদা, আপনি যদি কিছু এর সঙ্গে অ্যাড করেন। হ্যাঁ, ধন্যবাদ রফ সাহেব আপনাকে। আপনি বলছেন যে আপনার সিটিজেন, আপনার বয়স 70-এর উপরে, কাজ করেন নাই কখনো, আপনার শারীরিক অসুস্থতা আছে, হোম কেয়ার নিচ্ছেন, তা আপনি আর কি কি বেনিফিট পেতে পারেন। যাই হোক, আমাদের অনুষ্ঠানটা আপনি মনোযোগ সহকারে দেখুন, ওইখানে অনেক ইনফরমেশন থাকবে। বাট আমি যতটুকু আপনার কথার পরিপ্রেক্ষিতে বলতেছি যে যেহেতু আপনি কাজ করেন নাই, আপনার নিশ্চয়ই ট্যাক্স ক্রেডিট নাই, 4D ক্রেডিট, সেই ক্ষেত্রে আপনি রিটায়ারমেন্ট বেনিফিট ওইভাবে পাবেন না। তবে আপনি কিন্তু SSDI যেটা ডিসেবিলিটি, এই আপনি যেহেতু অসুস্থ, শারীরিকভাবে অক্ষম, তা আপনি কিন্তু এই যে SSDI এর জন্য এলিজিবল। সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনার সোশ্যাল সিকিউরিটি অফিসে যোগাযোগ করতে পারেন ডিসেবিলিটি বেনিফিটের জন্য। তবে আপনি যেহেতু হোম কেয়ার নিচ্ছেন, যেটা ওয়ান কাইন্ড অফ ডিসেবিলিটি বেনিফিট, লং টার্ম কেয়ার বেনিফিট, যেটা তো আপনি পাচ্ছেন উনিক অ্যাসিস্ট্যান্ট অথবা হাউস রেন্ট অ্যাসিস্ট্যান্ট, সেগুলো তো আছে, সেটাও বলবো। যাই হোক, তা আপনার এটা তো পাচ্ছেন, বাট আপনি SSDI এর জন্য অ্যাপ্লাই করতে পারেন। অন টপ অফ দ্যাট আপনি ফুড স্ট্যাম্পের জন্য ট্রাই করতে পারেন, এটা আপনি এলিজিবল, যেহেতু আপনার সিটিজেন। আপনি ক্যাশ অ্যাসিস্ট্যান্স পেতে পারেন, আপনি হাউস রেন্ট সাবসিডি পেতে পারেন। তারপর হচ্ছে আপনার হোম কেয়ার তো নিচ্ছে নেই, শুধু তাই না, আপনার যদি ইলেকট্রিসিটি এবং ন্যাশনাল গ্রিড মানে কনেডিশন অথবা ন্যাশনাল গ্রিডের যদি কোনো বিল বকেয়া থাকে হিপের আন্ডারে, আপনি ওইটার জন্য বেনিফিট পেতে পারেন। তারপর আপনার যদি ভাড়া থাকেন, যদি কোনো কারণে আপনার রেন্টাল ডিউ থাকে, হয়তো বা ইভিকশনের জন্য আপনি প্রসিড হচ্ছেন, আপনাকে বাড়িওয়ালা বের করে দিতে চাচ্ছে, ইমার্জেন্সি রেন্টাল সাবসিডির জন্য বেনিফিট পেতে পারেন। আপনি অ্যাফোর্ডেবল যদি কোনো কিছুই না থাকে, বাড়িঘর না থাকে, আপনি অ্যাফোর্ডেবল হাউজিং অ্যাপ্লিকেশন একদম নতুন অ্যাড করছে, সিনিয়র সিটিজেন অ্যাপ্লিকেশন, এটার জন্য আপনি অ্যাপ্লাই করে, আমি পর্যায়ক্রমে সব বলবো, আপনি আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন, আপনার আনসার আপনি পেয়ে যাবেন। আচ্ছা, আমরা যে জায়গায় ছিলাম যে সোশ্যাল সিকিউরিটি বেনিফিটের জন্য কোথায় যাবে, এই তো এই যে SSI-টা, সরি, যে রিটায়ারমেন্ট বেনিফিটের জন্য বলছিলাম, যে যাই হোক 40 পয়েন্টস লাগবে ডেফিনেটলি, এবং রিটায়ারমেন্ট মিনিমাম এজ যেটা 67 ইয়ার্স, যেটা আগে 65 ছিল, 67 ইয়ার্স বললে হইতে হবে। এবং আপনার ওই সেই ক্ষেত্রে আপনার যদি সোশ্যাল সিকিউরিটি অফিসে যান, ওদের ডেডিকেটেড এমপ্লয়ি আছে, তারা আপনাকে হেল্প করবে ওই রিটায়ারমেন্ট অ্যাপ্লিকেশনের জন্য। তবে আরেকটা বিষয় এখানে বলি, যে এই যে 67 এই যেটা বলতেছি, আপনার ফুল ম্যাচিউরড বেনিফিটটা কিন্তু আসে 70 ইয়ার্স এইজে। তার মানে এটা হচ্ছে হয় কি, যে যারা রিটায়ারমেন্ট বেনিফিটে যাবেন, এভরি ইয়ার কিন্তু আপনার যে পরিমাণ ইনকামটা অ্যাড হয়, এটার জন্য কিন্তু বেনিফিটটা আপনার বাড়তে থাকে। এখন আপনি যদি একদম আর্লি স্টেজে কাটায় 67-এ নিয়ে নেন, সেই ক্ষেত্রে বেনিফিটটা যে পরিমাণ পাবেন, আপনার যদি 70-তে যান, এটা অনেকটাই বাড়বে। তো সেই ক্ষেত্রে আমাদের অ্যাডভাইস থাকবে যে অ্যাটলিস্ট 70 ইয়ার্স এইজে গেলে তখন বেনিফিটটা মানে কি বলে, এটা অনেকটাই বেশি, সর্বোচ্চ সুবিধাটা নিতে পারবেন। কিন্তু আরেকটা ব্যাপার হচ্ছে, এখন আপনার যদি আর্লি স্টেজে যদি বেনিফিট যদি নিয়ে থাকেন, পরে কিন্তু এটার বাড়াতে পারবেন না। যদি না 1 বছর, এর একটা টাইম লিমিট দেয়, 1 বছরের মধ্যে যদি এই বেনিফিটটা আপনি ফেরত দিয়ে যদি বলেন সরি ইট ওয়াজ মাই মিস্টেক, হিয়ার ইজ দ্য মানি, আই এম গিভিং ইউ ব্যাক হোয়াট এভার আই টুক, সেই ক্ষেত্রে আমি আরো কিছুদিন ওয়েট করব, সেটা করতেন। বাট যখন 1 বছর পার হয়ে যাবে, সেই সুযোগ আপনাকে দিবে না, এবং আপনার মৃত্যুর আগের দিন পর্যন্ত এই রিডিউস বেনিফিট পেতে থাকবেন। আচ্ছা আচ্ছা, তার মানে বেস্ট থিং হচ্ছে 70 ইয়ার্স তাহলে সর্বোচ্চ বেনিফিটটা আসবে। আর এই যে SSDI যেটা বলছিলাম, এই যে ডিসেবিলিটি, যেটা ডিসেবিলিটি হচ্ছে এরকম, যে যাদের এরকম 40 ক্রেডিট নাই, যে ভদ্রলোক একটু রব সাহেব একটু আগে ফোন দিলেন, যাদের এরকম 40 ক্রেডিট নেই, যারা রিটায়ারমেন্ট বেনিফিটের জন্য এলিজিবল না, বিকজ দে ডোন্ট হ্যাভ এনাফ ট্যাক্স হিস্ট্রি, যে দে নেভার ওয়ার্ক, তো সেই ক্ষেত্রে SSDI এর জন্য এলিজিবিলিটি পেতে পারে। তবে ডেফিনেটলি তাদের মেডিকেল কন্ডিশন থাকতে হবে, যেমন এই যে উনি অসুস্থ, সিভিয়ার সিক, কাজ করতে পারে না অনেক সময়, মানে মানে মেডিকেল কন্ডিশন এক কথায়, তো সেই ক্ষেত্রে SSDI এর বেনিফিট পেতে পারেন। এবং বোথ অ্যাপ্লিকেশন আপনারা ওই যে সোশ্যাল সিকিউরিটি অফিসের মাধ্যমে করতে পারেন। আবার এদের জন্য অনেক কনসালটেন্টও আছে, বাইরের থার্ড পার্টি আছে। আমি একটা প্রশ্ন করতে চাই, যে আপনি এত সুবিধার কথা বলছেন, একজন
পার্সন, একজন মানুষ কি সব সুবিধা একসাথে নিতে পারবে? আপনার যদি এলিজিবল হয়, হ্যাঁ পাবেন। মানে এখানে একটার সঙ্গে একটা না, সাংঘর্ষিক না। এমন কোনো সাংঘর্ষিক না যে আপনি প্রপার্টি ট্যাক্স ক্রেডিট নিলে ক্যাশ অ্যাসিস্ট্যান্স পাবেন না, ক্যাশ অ্যাসিস্ট্যান্স পেলে হাউজিং সাবসিডি পাবেন না। না, মানে একজন চাইলে লো ইনকামের মাধ্যমে যে কয়টা বেনিফিট আপনি সবই সুযোগ নেওয়া যাবে। সবই নিতে পারবেন, আর কোনো কি সমস্যা সুযোগ নেই। রয়েছে আপনার? হ্যাঁ, তো এইটা গেল এসএস গেল, এটা রিটায়ারমেন্ট বেনিফিট গেল, এসএসডিআই গেল। হোম কেয়ার বেনিফিট, এই যে রফ সাহেব একটু আগেই বললেন যে এরকম যারা বয়স্ক বাবা মা আছে, যারা সেলফ ডিপেন্ডেন্ট না, মানে নিজেরা চলতে পারে না, কারো হেল্প লাগে, দেখা গেছে যে গোসল করা, খাওয়া দাওয়া, মেডিসিন নেওয়া, সোজা কথা তারা কারো মানে ডিপেন্ডেন্ট, তারা ইন্ডিপেন্ডেন্টলি চলতে পারে না, তাদের জন্য হোম কেয়ার বেনিফিটটা বেস্ট, আপনারা নিতে পারেন এইটা। সেই ক্ষেত্রে আপনাদের যদি ছেলে মেয়ে, তারপর সেটা আমাদের কমিউনিটিতে বেশ জনপ্রিয় বিষয়, অনেকেই জানে এটা, আমার নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। তা যাক, আপনার এই হোম কেয়ার বেনিফিটটা নিতে পারেন যারা বয়স্ক লোকজন আছেন। এই যে যারা আপনি বলছেন নিতে পারেন, আমরা বলছি, কিন্তু এগুলো নেয়ার জন্য প্রসিডিউরটা কি? মানে কি আপনাদের সিপি এর সঙ্গে যোগাযোগ করবে, নাকি অনলাইনে গিয়ে যোগাযোগ করবে, নাকি? এটা এখন আসলে ওই হোম কেয়ারের জন্য সিপি এর প্রয়োজন হয় না। হোম কেয়ার না, মানে অন্যান্য বেনিফিটের জন্য ওইগুলা, হ্যাঁ, এগুলা প্রতিষ্ঠান আছে নাকি আলাদা আলাদা করে আবেদন করতে হবে? ইন্ডিভিজুয়াল প্রতিষ্ঠান আছে, বা এই যে প্রপার্টি ট্যাক্স বলেন, ওইগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা, সিপি আবার এই যে এসএসআই, এই যে সোশ্যাল সিকিউরিটি বেনিফিটের জন্য আমরা অনেক সময় হেল্প করি, থার্ড পার্টি আছে, আমরা যদি কেউ হেল্প চায় আমরা মানে আমরা কানেক্ট করি। অথবা অনেকেই বলে যে 311 এ কল করেও তো সেই থেকে ইনফরমেশন পাবেন, 311 থেকেও পাবেন, সেখান থেকে ইনফরমেশন পাওয়া যায়। তো যাই হোক, হোম কেয়ার বেনিফিট নিয়ে যেটা বলছি, তো সেই ক্ষেত্রে বয়স্ক বাবা মা থাকলে, ছেলে মেয়ে, ওয়াইফ থাকলে তারাই সেবাটা দিতে পারে ঘরে থেকেই, এবং কোনো ধরনের কোনো আপনার লাইসেন্সিং বা ট্রেনিং এর প্রয়োজন নেই, যেটা আপনার সিডিপিএফ বলে, যেটা পিপিএল এর আন্ডারে হচ্ছে, কোনো লাইসেন্সিং কোনো কিছু প্রয়োজন নেই। এবং সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এই যে ইনকাম, এই যে হোম কেয়ার থেকে, এটা কিন্তু আবার ট্যাক্স ফ্রি ইনকাম, ইউ ডোন্ট নিড টু পে এনি ট্যাক্সেস অন দ্যাট। এটা হচ্ছে সিডিপিএফ এর ক্ষেত্রে। বাট পিসি এর ক্ষেত্রে আবার যদি আপনার দেখা গেছে যে লাইসেন্সিং, আপনার লাইসেন্স থাকে এই হোম কেয়ার সার্ভিসে, সেই ক্ষেত্রে আপনার নিজের বাবা মা ছাড়াও আপনি অন্য কাউকে, পিসি এর ক্ষেত্রে নিজের বাবা মাকে দিতে পারবেন না, বাইরে আপনি কাজ করতে পারবেন। এবং সেই ক্ষেত্রে তখন এই পিসি এর মাধ্যমে যদি কেউ বেনিফিট নেই, সেই ক্ষেত্রে কিন্তু এটা এক্সক্লুশন না, ট্যাক্স এক্সক্লুশন না, ইউ হ্যাভ টু পে ট্যাক্স অন ইট। এই ছিল হোম কেয়ার বেনিফিট। যারা এরকম সিনিয়র সিটিজেন আছেন, যারা কাজ করতে পারেন না, যারা মেডিকেল কন্ডিশনে আছেন, তারা এই বেনিফিটটা নিতে পারেন। এখন একটু আগে যে রফ সাহেবকে যেটা বলছিলাম যে ইলেকট্রিসিটি এবং ন্যাশনাল গ্রিড সাবসিডি, যে অনেকের কনেডিশন বিল ডিউ থাকে, বা যারা বাড়ি ওন করে, সিনিয়র সিটিজেন যারা আছে, হিটিং বিল ওন করে, এটাও সিনিয়র সিটিজেনের কাছে না, যে কেউ এটা করতে পারে। লো ইনকাম যাদের আছে, যারা কনেডিশন বিল, ইলেকট্রিক বিল বকে আছে, হিটিং বিল বকে আছে, সময় মতো দিতে পারতেছে না, ডিসকানেক্টের নোটিশ আসতেছে যে কোনো সময়, তারা কিন্তু এই যে হিপের আন্ডার অ্যাপ্লাই করতে পারেন। এবং মনে রাখবেন, হিপের কিন্তু দুইটা অ্যাপ্লিকেশন, একটা হচ্ছে রেগুলার অ্যাপ্লিকেশন, আর একটা হচ্ছে ইমার্জেন্সি অ্যাপ্লিকেশন। রেগুলার অ্যাপ্লিকেশন কিন্তু স্টার্ট হয়েছে নভেম্বর থেকেই, এবং এই নভেম্বর থেকে স্টার্ট হয়েছে, এটা চলবে জানুয়ারি পর্যন্ত, মানে রেগুলার হিপের অ্যাপ্লিকেশন। কেউ যদি চায় যে হিপের আন্ডারে রেগুলারলি অ্যাপ্লাই করবে, নভেম্বর থেকে জানুয়ারির মধ্যেই করতে হবে। এবং সেই ক্ষেত্রে এখনই করার সময়, যদি আপনার কনেডিশন বিল বকেয়া থাকে, আপনি দিতে পারতেছেন না, টাকা নাই, কোনো হিটিং বিল যদি বকেয়া থাকে, টাকা নাই, তখন এরা এটা, সেটা কি একবার অ্যাপ্রুভ হলেই চলতে থাকবে? হ্যাঁ, অ্যাপ্রুভ হলে চলে। আবার এটারও রিসার্টিফিকেশনের ব্যাপার আছে, এটা আজীবন দিবেন না, কারণ ইনকাম তো আপনার চেঞ্জ হয়, বাড়তে পারে। আরেকটা হচ্ছে ইমার্জেন্সি অ্যাপ্লিকেশন, যেটা বলতেছে, এই তো বললাম রেগুলার নভেম্বরে স্টার্ট হবে, ইমার্জেন্সিটা স্টার্ট হবে জানুয়ারি 2 থেকে। তো এখন দেখেন, ইমার্জেন্সিটা জানুয়ারি 2 থেকে এই কারণে স্টার্ট, প্রচন্ড ঠান্ডা পড়ে, দেখা গেছে যে আপনার গ্যাস বিল বকে আছে, দিতে পারতেছে না, ডিসকানেক্টের নোটিশ আসতেছে, তো তখন যদি আপনি ইমার্জেন্সি অ্যাপ্লাই করেন, সেই ক্ষেত্রে তখন ওরা ইমার্জেন্সি ভাবে আপনাকে র্যাপিডলি হেল্প করবে এই বিলগুলা পরিশোধের ব্যাপারে, যাতে করে আপনার গ্যাস লাইন ডিসকানেক্ট না হয়, কারণ আদারওয়াইজ উইল বি ফ্রিজিং টেম্পারেচার। তো সেই ক্ষেত্রে ইমার্জেন্সি ভাবে আপনাকে শুধু খালি মানে এই বিলের মাধ্যমেই না, যদি কোনো কারণে হিটিং ডিসকন্টিনিউয়েশন থাকে আপনার বাড়িতে, ওইটার ব্যাপারে ওরা হেল্প করবে ওই হিটটাকে সাফিসিয়েন্ট পর্যায়ে নিয়ে যেতে। তো হিপেরও বেনিফিট আপনারা পেতে পারেন। এখন বলবো যে ওয়ান শট ডিল, যে রফ সাহেবের ব্যাপারে আবারও বলতেছি যে ওয়ান শট ডিল, কিন্তু এটা আর একটা সুবিধা আছে, যেটা সিনিয়র সিটিজেন বলেন, ইভেন নন সিনিয়র সিটিজেন প্রত্যেকেই বেনিফিটটা নিতে পারে। এখন ওয়ান শট ডিলটা কি? এটা হচ্ছে বেসিক্যালি ইমার্জেন্সি রেন্টাল অ্যাসিস্ট্যান্স। এখন দেখুন যে ইমার্জেন্সি রেন্টাল অ্যাসিস্ট্যান্স মিন যে অনেক সময় আপনার ভাড়া বকেয়া থাকে, হয়তো চাকরি বেশ কয়েক মাসের বকেয়া আছে, সাম রিজন আপনার ফাইন্যান্সিয়াল হার্ডশিপের কারণে চাকরি চলে গেছে, ভাড়া দিতে পারতেছেন না, সেক্ষেত্রে বাড়িওয়ালা তো বসে থাকবে না, আপনাকে ইভিকশনের জন্য কোর্টে
নিয়ে যাবে। তখন কোর্ট তো হয়তো সার্টেন টাইম পর্যন্ত কোর্ট ওয়েট করবে, আলটিমেটলি একটা সময় ইভিকশনের রায় দিয়ে দেবে, আপনার টাকা পে করতে পারতেছেন না। তো এই ক্ষেত্রে যারা এরকম বাড়ি ভাড়া দিতে পারতেছে না সময় মতো, ইভিকশন প্রসিডিওরে আছে, অলরেডি কোর্টে কেস পেন্ডিং আছে ইভিকশনের জন্য, তারা কিন্তু এই ওয়ান শট ডিলের জন্য অ্যাপ্লাই করতে পারে, যেটা ইমার্জেন্সি রেন্টাল অ্যাসিস্ট্যান্স। এবং সেই ক্ষেত্রে মানে প্রুফ হিসাবে আপনার বাড়ির বিলের কপি বা এই যে কোর্টের জাজমেন্টের কপি বা হিয়ারিংয়ের এই সমস্ত কপি দিলে, তখন ওরা যদি এগেইন ইজ সাবজেক্ট টু ইনকাম লিমিটেশন, তখন দেখা গেছে যে ইমিডিয়েটলি এটা কিন্তু আবার সময় নেয় না, যেহেতু ইভিকশন প্রসিডিওরের মতো ইমার্জেন্সি সময় এটা এই রেন্টাল অ্যাসিস্ট্যান্স খুব দ্রুত এটা রেসপন্স করে। হয়তো দেখা গেছে 5-6 মাস বা এরও আগে এটা রেসপন্ড করে ওরা। এবং আপনি যদি এলিজিবল হন, তখন ওরা আপনাকে ওই যে রেন্টাল যেটুকু আপনার ডিউ আছে ওইটা ওরা পুরো ডিউটা দিবে, তবে ডিউটা আপনার হাতে দিবে না, বাড়িওয়ালাকে দিবে অথবা কোর্টের মাধ্যমে ওরা এটা প্রডিউস করবে। আচ্ছা, বাড়িওয়ালাকে সেটা দিবে। মানে তবে এখানে একটা বিষয় আছে, এই যে ইমার্জেন্সি যেটা ওয়ান শট ডিল, এই টাকা কিন্তু ফ্রি না। এটা আপনাকে সাময়িক ইমার্জেন্সি হেল্প করবে যাতে আপনি ইভিক্টেড না হন, আপনার যাতে হোমলেস না হন। বাট এটা যখন আপনি পাবেন আফটার সার্টেন টাইম পর, এটা কিন্তু আপনাকে পে করতে হবে মান্থলি বেসিস, আবার ধীরে ধীরে এটা আপনি পে করতে পারবেন। দাদা, আমি আরো সুবিধা রয়েছে, আপনি এনেছেন যে অনেক সুবিধা, আমি একটু নেব। আমাদের আরেকজন দর্শক আছেন, প্রশ্নটা নিয়ে আসছে। দর্শক, আপনি নাম বলে প্রশ্নটি করুন। আচ্ছা, আমার নাম সাকিনা আক্তার। হ্যাঁ, বলুন। আপনি আমার একটা কোশ্চেন, আপনারা বলছেন 67-এ সিনিয়র সিটিজেন হিসেবে ধরা হচ্ছে। আমি যদি 65-এর পরে আর কাজ না করি, তাহলে কি বার্থ ট্যাক্স আমি 50% অফ পাবো? আচ্ছা, আপনি মানে কি রিটায়ারমেন্ট বেনিফিটের কথা বলছেন? হ্যাঁ, আপনার 65-এ ভলিউন্টারি আপনি নিতে পারবেন। সেই ক্ষেত্রে তখন বেনিফিটটা আপনার কমে যাবে, কারণ যেহেতু আপনি আর্লি স্টেজে নিচ্ছেন। কিন্তু বাট স্টিল ইফ ইউ আর 65 ইয়ার্স ওল্ডার, আপনি ভলিউন্টারি রিটায়ারমেন্টে যেতে পারবেন। দর্শকের অনেক প্রশ্ন থাকতেই পারে। আমি আবারও বলি যে যদি আমরা 67 বলতেছি যে এটা হচ্ছে একদম ফুললি ম্যাচিউরড, আবার এটাও বলছি যে 70 ইয়ার্স এজে কিন্তু ইভেন বেটার হবে, ফুল বেনিফিটটা পাবেন। কিন্তু কেউ চাইলে, আপনি যেটা ভলান্টিয়ারি, সে 65 থেকে উনি নিতে পারেন। হ্যাঁ, কেউ চাইলে আপনি ভলান্টারি রিটায়ারমেন্ট নিতে পারেন, সেই ক্ষেত্রে আপনার বেনিফিটটা পার্মানেন্টলি কমে যাবে আনটিল 70%, মানে না যতদিন পাবেন ততদিন পার্মানেন্টলি কমবে। কিন্তু আবার আরেকটা বলছে, কিন্তু আবার সুযোগ আছে, যদি আপনি রিয়েলাইজ করেন যে আই ডিড দ্য মিস্টেক, আমার এটা এখনই নেওয়া ঠিক হয় না, তবে এটা 1 বছরের মধ্যে আপনাকে ডিসিশনটা ফুলফিল করতে হবে। আচ্ছা, চাইলে উনি ডিসিশন চেঞ্জ করতে হবে। তখন সেই ক্ষেত্রে আপনি যে পরিমাণ বেনিফিট আপনি 6 মান্থ বেনিফিট নিয়েছেন, ওই 6 মান্থের পুরো টাকা ফেরত দিয়ে তখন বলতে হবে যে ইট ওয়াজ মাই রং ডিসিশন, আই এম গিভিং ইউ অল দ্য মানি ব্যাক। তার মানে আমি আপনার কথা যেটা বুঝলাম যে 65-এ নেওয়া যায়, কিন্তু 70-তে নিলে সর্বোচ্চ সুবিধাটা পাওয়া যায়, কারণ প্রতি বছরে এটা বাড়তে থাকে। যত পরিমাণ আপনার কন্ট্রিবিউশন বাড়বে, বেনিফিট উইল বি মোর। দাদা, আমাদের আরো একজন দর্শক রয়েছে, প্রশ্নটা নিয়ে আসছে। দর্শক, আপনি নাম বলে প্রশ্নটি করুন। আমি সামনেই বলছিলাম। হ্যাঁ, বলুন। আমার কোশ্চেনটা হলো যে সিটি থেকে যে বয়স্করা বাসা পায়, বাসার মানে ভাড়া দিয়ে দেয়, সেই অ্যাপ্লাইটা কখন করতে হয়, এটার কি এখন? আচ্ছা, যাই হোক, এখন আপনার প্রশ্ন হচ্ছে যে সিটি থেকে যে বাসা ভাড়া পায়। এখন দেখুন, এই বাসা ভাড়ার কিন্তু অনেকগুলা অপশন আছে, যেমন আপনি নিউ ইয়র্ক সিটি হাউজিং অথরিটিতে অ্যাপ্লাই করতে পারেন। সেই ক্ষেত্রে আপনার এটা সবসময় ওপেন আছে, যেটা লটারির মাধ্যমে হয়, এবং এটা খুবই মিনিমাম রেন্ট। আপনার যদি লো ইনকাম থাকে, রেন্ট উইল বি ভেরি মিনিমাম, এবং এটা বিল টিল সহকারে খুবই কম ভাড়া, সেটা একটা করতে পারেন। এটা হচ্ছে মানে ওই যে কি বলে, নিউ ইয়র্ক সিটি হাউজিং অথরিটি। তারপর আরেকটা হচ্ছে অ্যাফোর্ডেবল হাউজিং, এবং এই যে এটি আমি বলতে চাচ্ছিলাম যে অ্যাফোর্ডেবল হাউজিং এ কিন্তু এটা সবাই করতে পারে, সিনিয়র সিটিজেন এবং নন সিনিয়র সিটিজেন ছাড়াও। কিন্তু ইদানিং একটা অ্যাড হয়েছে অ্যাফোর্ডেবল হাউজিং ফর সিনিয়র সিটিজেন, এটা আগে ছিল না। আচ্ছা, তার মানে যারা আলাদা একটাই হয়েছে, অ্যাফোর্ডেবল হাউজিং এর সুযোগ হয়েছে। তার মানে আপনি যে প্রশ্ন করছেন, আপনি তো নিউ ইয়র্ক সিটি হাউজিং অথরিটিতে করতেই পারবেন, সিনিয়র সিটিজেন হিসাবে আপনি এক্সট্রা
কি বলে অ্যাডভান্টেজ পাবেন, আপনার সিরিয়ালটা আগে চলে আসবে। ইভেন আপনার যদি ওইটাতে মনে করেন যে মানে লং ওয়েট, আপনি চাইলে অ্যাফোর্ডেবল হাউজিংয়ে এখন নতুন অ্যাপ্লিকেশন চালু হয়েছে, যেটা অ্যাফোর্ডেবল হাউজিং অ্যাপ্লিকেশন ফর সিনিয়র সিটিজেন, আপনি এখানেও করতে পারেন। সেই ক্ষেত্রে এটার ওয়েটিং টাইম কম, কারণ সবাই যেহেতু করতে পারে, হ্যাঁ লিমিটেড সিনিয়র সিটিজেন, আপনারা ওইখানে এটা করতে পারেন। তো সেই ক্ষেত্রে তখন রিডিউস। সেক্ষেত্রে দাদা একটা অনেকে প্রশ্ন, সিনিয়র সিটিজেনটাকে আমরা 60 পরে ধরছেন, আপনি 65 এর পরে ধরছেন? 65 অফিশিয়াল 65 এন্ড ওল্ডার, 65 এন্ড ওল্ডার, 65 and older। এবং তারা উনি যেমনটা প্রশ্ন করেছিলেন যে হাউজিং অ্যাসিস্ট্যান্ট পাওয়ার জন্য অ্যাফোর্ডেবল হাউসের কথা আপনি বলছেন, এই সবগুলো ওই হাউজিং অথরিটির ওয়েবসাইটে গিয়ে করতে হবে বা তাদের সঙ্গে যোগাযোগ করে? অ্যাফোর্ডেবল হাউজিং এর তো ওয়েবসাইট আছে, আর নিউ ইয়র্ক সিটির যে হাউজিং অথরিটি ওদের নাইস। আমাদের এই অনেক দর্শকই প্রশ্ন করছেন যে অনেক দাদা শুধু সুবিধার কথাই বলছেন, কিন্তু আমরা এগুলা কিভাবে কোত্থেকে পাবো? সেটাই বলতেছি, আপনারা নিউ ইয়র্ক সিটির অ্যাপ্লিকেশন হাউজিং অথরিটি অ্যাপ্লিকেশন করতে পারবেন, নাইচা বলে নিউ ইয়র্ক সিটি হাউজিং অথরিটি, গুগলে টাইপ করবেন নিউ ইয়র্ক সিটি হাউজিং অথরিটি, ওখানে আপনার অ্যাপ্লিকেশন পোর্টাল আছে। আর সেছাড়া তো আপনারা তো আছেনই আপনাদের কাছে। সেটা তো আছে, বাট আমরা স্যারও বলে দিচ্ছি যে আপনি নিউ ইয়র্ক সিটি হাউজিং অথরিটির পোর্টালে গেলেই ওখানে অ্যাপ্লিকেশন আছে, বেসিক ইনফরমেশন, জাস্ট আপনার নাম, সোশ্যাল সিকিউরিটি, অ্যাড্রেস, আপনার ইনকাম, এগুলো চাবে, ভেরি বেসিক ইনফরমেশন, এইগুলো দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। ওয়ান্স ইউ অ্যাপ্লাইড, তখন এটা আপনার ওয়েটিং লিস্টে থাকবে, তারপর পর্যায়ক্রমে বাসা খালি হবে, আপনাকে ডাকবে। এটা ভেরি গুড অপরচুনিটি। এমনও দেখা গেছে যে মান্থলি 2 বেডরুম 3 বেডরুম আপনার যদি ইনকাম না থাকে, আপনার রেন্ট হবে $200-300। 300 টাকায় 2 বেডরুমের হাউস? ইট ইজ, কারণ গভর্নমেন্ট সাবসিডি দিচ্ছে, হিউজ সাবসিডির উপরে। তার মানে এটা তো মানে সিনিয়র সিটিজেনের জন্য বিশাল একটা বিশাল। আগে আপনি বলছেন সবাই পারতো, এখন সিনিয়র সিটিজেনের জন্য আলাদা করে পোর্টাল, আলাদা সুযোগ। এটা হচ্ছে এই যে অ্যাফোর্ডেবল হাউজিং এর জন্য, অ্যাফোর্ডেবল হাউজিং এর জন্য সিনিয়র সিটিজেনের জন্য আলাদা অ্যাপ্লিকেশন চালু হয়েছে। ইভেন আপনার নিউ ইয়র্ক সিটি হাউজিং অথরিটিতে যারা সিনিয়র সিটিজেন আছে যদি কোন, এদের আলাদা কোটা আছে, ওই ডিজেবলদের আলাদা কোটা আছে, সিনিয়র সিটিজেনদের কোটা আছে। সেই ক্ষেত্রে ওনারা দ্রুত পাবে। ধরেন আমি আর আপনি যদি অ্যাপ্লাই করি লো ইনকামে, আমাদের যদি লাগে 3 বছর, ওদের লাগবে 3 মাস। That's a huge opportunity. আরো বিষয় নিয়ে আলোচনা, আমাদের আরো দর্শক রয়েছেন, আমরা একটু প্রশ্নগুলো নিয়ে আসি। দর্শক কে আছেন, নাম বলে প্রশ্নটি করুন। জি, আমার নাম মৌসুমী, আমি জামাইকা থেকে বলছি। হ্যাঁ বলুন, আপনি আমরা শুনতে পাচ্ছি। আমার মা আমার সাথে থাকেন, উনি হোম কেয়ারের সুবিধা নিচ্ছেন। আমার প্রশ্নটা হচ্ছে দেবব্রতের কাছে যে আমার মা কি আলাদা ট্যাক্স ফাইল করতে পারে কিনা? ধন্যবাদ আপনাকে। আচ্ছা দেখুন, এখন আপনার মা আপনার সাথে থাকে, হোম কেয়ার বেনিফিট নিচ্ছে, যেহেতু হোম কেয়ার বেনিফিট নিচ্ছে তার মানে উনি তো আর কাজ করতে অক্ষম, তো সেই ক্ষেত্রে ওনার ট্যাক্স ফাইলের প্রয়োজন নেই। কারণ দেখুন, ট্যাক্স ফাইল তারাই করে যাদের ইনকাম আছে, যাদেরকে ট্যাক্সেবল ইনকাম আছে, তাদেরটা ম্যান্ডেটরি। বাট আপনার আম্মার ক্ষেত্রে ট্যাক্স ফাইলটা ম্যান্ডেটরি না, প্রয়োজন নেই ট্যাক্স ফাইল করার, কারণ যেহেতু ওনার কোনো ইনকাম নাই। আর আমি বলবো যে কোনো রকম হাইপোথেটিক্যাল ইনকাম শো করে ওনার ফাইল করবেন না, আদার দেন দ্যাট আপনার ওই হোম কেয়ারের জন্য মানে সমস্যা হবে। কারণ তখন কোয়েশ্চেন আসবে যে উনি ডিজেবল, উনি আরেকজন আপনাকে দেখতে হয়, মানে সেই ক্ষেত্রে আপনার ট্যাক্স ফাইল ইনকামটা আসে কোথা থেকে? তা আমি বলবো যে ওনার ট্যাক্স ফাইলের ফ্যাব্রিকেটেড কোনো কিছুই করা উচিত হবে না, দরকার নাই, ওনার ট্যাক্স ফাইলের প্রয়োজনই নেই। ধন্যবাদ দাদা। আমাদের আরো দর্শক রয়েছেন। দর্শক কে আছেন লাইনে, নাম বলে প্রশ্নটি করুন। আপনি শুনতে পাচ্ছেন? আমরা জি শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপনি নাম বলে প্রশ্নটি করুন। আচ্ছা, আমি আসসালামু আলাইকুম, আমি জাহিদুল ইসলাম বলছিলাম ভার্জিনিয়া থেকে। আচ্ছা হ্যাঁ বলুন। আমার কোশ্চেন হলো, আমি যে পজিটিভ হয়ে গেছি, হ্যাঁ আচ্ছা, আমার ওয়াইফ কাজ করেন, তা আমি যদি মাসে 2000 টাকা পাই, তাহলে ওয়াইফ যেহেতু কাজ করে না, উনি কি 50% 1000 টাকা উনি পাবেন আর আমি 2000 টাকা পাবো? ধন্যবাদ জায়েদ সাহেব আপনাকে। হ্যাঁ, একটু আগেই বলছি যে দেখুন, যে আপনার 40 ক্রেডিট আছে, আপনি যদি $2000 মান্থলি রিটায়ারমেন্ট বেনিফিট পান এট দ্য রিটায়ারমেন্ট এজ, তা আপনার ওয়াইফ যদি সেই রিটায়ারমেন্ট এজে থাকে, কন্ডিশন হচ্ছে উনি যে কোনো এজে পাবে না। যদি রিটায়ারমেন্ট এজে আপনার ওয়াইফ থাকে, তো সেই ক্ষেত্রে ডেফিনেটলি আপনার 50% আপনার ওয়াইফ পাবে। তার মানে আমি বলবো, তার মানে আপনার বেনিফিটটা হবে 150%। তার মানে দেখেন, আপনার যে বেনিফিট পাওয়ার কথা আপনি তো 100% পাচ্ছেনই, অন টপ অফ দ্যাট আপনার বেনিফিটের উপর 50% পাচ্ছে আপনার ওয়াইফ। তার মানে টোটাল অ্যামাউন্ট 3000 হয়ে যাচ্ছে। 150%, যেটা 3000, ইয়েস 3000, যদি 2000 আমরা ধরি আর কি। তার মানে আপনার 2000 আর আপনার ওয়াইফ পাবে 1000, যদিও সে কোনোদিন কাজ করে নাই, তার কোনো ইনকাম নাই, তার কোনো ক্রেডিট নাই, সেটা হাজবেন্ডের উপরে ইনকামের উপরে সে 50% এমনিতেই পাবে। আর যদি ওয়াইফের ইনকাম থাকে, তাইলে সে তারটার উপরে তো পাবেই, আবার হাজবেন্ডের কাছ থেকে সে 50% পাবে।
হিউজ অপরচুনিটি। সেটা huge তবে আপনি opportunity। অ্যাফোর্ডেবল হাউস পর্যন্ত শেষ হ্যাঁ, তো করেছেন, যাই হোক- আর কি কোনো সুযোগ হ্যাঁ, আছে আছে কিনা? আছে, আরো অনেক সুযোগ সুবিধা আছে। তো যাই হোক, অ্যাফোর্ডেবল হাউজিং যেটা বলছিলাম যে ফর সিনিয়র সিটিজেনদের জন্য সেপারেট অ্যাপ্লিকেশন আছে, এটা আপনারা ট্রাই করবেন, তখন দ্রুত গতিতে আপনারা এটা পাবেন। তারপরে হচ্ছে আরেকটা হচ্ছে যে সিনিয়র সিটিজেন রেন্ট ইনক্রিজ এক্সাম্পশন। আচ্ছা, এটা হচ্ছে তার মানে আপনারা যদি ধরেন সিনিয়র সিটিজেন হন, ওল্ডার পিপল যা যদি অ্যাপার্টমেন্টে থাকেন, প্রতি বছরে কিন্তু ওরা ভাড়া বাড়ায়। তো সেই ক্ষেত্রে এই সিনিয়র সিটিজেনদের জন্য একটা অপশন আছে যে এই ইনক্রিজটা আপনি স্টপ করতে পারেন, তখন আপনার ওই বাসা ভাড়া আর বাড়বে না, বাসা এটা ভাড়াটা বাড়বে না, freeze হয়ে থাকবে। তো এটাকে বলে সিনিয়র সিটিজেন রেন্ট ইনক্রিজ এক্সাম্পশন। তার মানে যে ইনক্রিজটা হয় প্রতি বছর, ওইটা সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে ওটা করতে পারবে প্রযোজ্য না। না, হ্যাঁ, এবং আচ্ছা, সেই ক্ষেত্রে ডেফিনেটলি এইজ হইতে হবে অ্যাটলিস্ট 62 ইয়ার্স, এবং ইনকামটা থাকতে হবে লেস দেন 50,000, এবং যদি কেউ ডিজেবল থাকেন তাহলে তো আর কোনো আরো কথাই ভালো নেই, কথা। সেটা আরো মানে এটা ভালো। 60 at least 62 ইয়ার্স এর মধ্যে 62 সে ইয়ার্স যেটা পাবে। লোকজন ওই বেনিফিটটা পাবে, মানে রেন্ট ইনক্রিজটা দিতে হবে না। তারপর আরেকটা হচ্ছে বেনিফিট হচ্ছে যে এমটিএ ফেয়ার। এইটা সিনিয়র সিটিজেন, ইভেন নন সিনিয়র সিটিজেন ছাড়াও যাদের ইনকাম লো ইনকাম পিপল যারা আছে, লো ইনকাম থ্রেশহোল্ডের মধ্যে যারা আছেন, ইনক্লুডিং সিনিয়র সিটিজেন, আপনারা কিন্তু 50% ডিসকাউন্টেড ফেয়ারে কিন্তু এই যে এমটিএ বলেন, ট্রেন, বাসে চলাচল করতে পারেন। তার মানে এখন যে নতুন কার্ড সিস্টেম হয়েছে অমনি, যেটা ওইটাতে আপনি যদি দেখা গেল যে রেগুলার লেটসে চার্জ করলেন $500 চার্জ করলেন, যেটাতে পার রাইড হচ্ছে 290, এটা কথার কথা। সেই ক্ষেত্রে তখন আপনি দেখা গেছে যে আপনি যদি $500 এই ট্রাভেল করেন, আপনার কাছে কাটবে $250, ব্যাক চলে আসবে। মানে 50% আপনাকে ডিসকাউন্ট দিবে, রিডিউস দিবে। তার সেটা মানে প্রতি রাইডেই ডিসকাউন্ট, প্রতি রাইডেই discount, 50% মানে যারা অনেকে মান্থলি কিনে থাকেন, তার মানে হচ্ছে সে মান্থলি যে টাকা দিয়ে কিনছেন এর চেয়ে বেশি তার সোজা কথা, তার 50% তার খরচ হবে। 50% রাইট পাবে। হ্যাঁ, তো গেল এই সমস্ত বেনিফিট আছে। আপনারা অনেকেই হয়তো এটার সাথে ফ্যামিলিয়ার না, আপনারা এগুলো ট্রাই করতে পারেন। বিশেষ করে যারা সিনিয়র সিটিজেন বললাম যে তাদের তো ইনকাম নাই, অনেকটাই হেল্প আচ্ছা, হবে তখন। আরেকটা জিনিস হচ্ছে যে হোম কেয়ার নিলে কি উনি অ্যাফোর্ডেবল হাউসের জন্য অ্যাপ্লাই করতে পারবেন? হ্যাঁ, অবশ্যই পারবেন মানে না কেন? এটার সঙ্গে হোম কেয়ারের কোনো সম্পর্ক কোনো নেই? সম্পর্ক নাই হোম, কারণ তার তো থাকতে হবে। তা তো থাকতে হবে, সেটা একটা ভালো যুক্তি। তবে আমাদের আরেকজন দর্শক আছে, একটু দুঃখিত আপনাকে থামাতে হচ্ছে। দর্শক কে আছেন, নাম বলে প্রশ্নটি করুন। আমি হাকিম বলতেছি। হ্যাঁ, বলুন। আমার বয়স 56। আমার যদি নিউ ইয়র্কে কোনো বাড়ি থাকে, আমি কি নিউ ইয়র্কে আমি থাকি, তা আমি কি সেকশন 8 কোনো বাড়ি পাবো? সেকশন 8, আচ্ছা, হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। এবং আপনার নিউ ইয়র্কে বাড়ি আছে, সেটাই বলতেছেন? আমার নিউ ইয়র্কে বাড়ি নেই, আমার নিউ জার্সিতে একটা বাড়ি আছে, সেটা আমার ছেলে থাকে। আচ্ছা, নিউ জার্সিতে বাড়ি আছে আপনার? আপনার নামে নিউ কিন্তু জার্সিতে? নিউ ইয়র্কে আমার কোনো একটা নিউ ইয়র্কে থাকি, আমি নিউ ইয়র্কে থাকি, আমি কি নিউ ইয়র্কে যে বাসায় থাকি সেটা অ্যাপার্টমেন্ট থেকে সেকশন 8 হিসেবে করে নিতে পারবো? ধন্যবাদ আপনাকে হাসান সাহেব। তো যাই হোক, তো এখন সেকশন 8-এর প্রথম কন্ডিশন হচ্ছে যে আপনার যদি নিজের বাড়ি থাকে, ডেফিনেটলি সেই ক্ষেত্রে আপনারা সেকশন 8 বেনিফিট গভর্নমেন্টে দিবে না। এখন প্রশ্ন হচ্ছে, যেহেতু অন্য স্টেটে আছে আপনার বাড়ি, নিউ ইয়র্কে নাই, আপনি নিউ ইয়র্কে থাকেন, তো সেই ক্ষেত্রে আপনি সেকশন 8-এর জন্য অ্যাপ্লাই করতে পারেন, ইউ মাইট বি এলিজিবল। কারণ যেহেতু আপনার এখানে নিউ ইয়র্কে আপনার নাই, অন্য স্টেটে, এবং আপনার ছেলেরা থাকে, সেই ক্ষেত্রে আপনি ট্রাই করতে পারেন, ইউ মাইট বি এলিজিবল ফর দ্য সেকশন 8 বেনিফিট। আর একটা বিষয় হচ্ছে, দেখুন যে আপনার অ্যাপ্লিকেশন করতে তো আপত্তি নেই, তেমন খরচ হয় না। হ্যাঁ, এটা এমন কিছুই না। সেই ক্ষেত্রে সেকশন 8-এর কিন্তু একটা বিশাল অ্যাডভান্টেজ, এটা সারা জীবন। আমার একটা প্রশ্ন ছিল যে কি কি ডকুমেন্টস গুলো লাগে, একটু আলোচনা করবো। আরেকজন দর্শক আছে, এই প্রশ্নটা আপনার কাছে থাকবে। আচ্ছা। দর্শক, আপনি নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছি, আপনি নাম বলে প্রশ্নটি করুন। হ্যাঁ, আপনার নাম মহিদুল ইসলাম। হ্যাঁ, বলুন। আমার মেয়ে 5 ইয়ার্স ওল্ড, ওর জন্য ডিজিবনের একটা রেন্টের জন্য আমরা অ্যাপ্লাই করছিলাম, তো এটা অ্যাপ্রুভ বলছে যে একটা টিকেট নাম্বার দিছে যে হয়েছে আপনার কেস, কিন্তু এখনো জানাইনি, অলমোস্ট 6 মান্থ হয়ে গেছে। মানে রেন্টের জন্য কোথায় অ্যাপ্লাই করছিলেন? এটা আসলে ওই হাউসের জন্য, এটা যে ওরা হসপিটাল থেকে অ্যাপ্লাই করছিল যে আপনার ডিজিবনের জন্য। ও, আপনার মেয়ের বয়স কত বলছেন? 5 ইয়ার্স। 5 ইয়ার্স, এবং ডিজেবল। আচ্ছা, তো প্রশ্নটা কি যে উনি 5 ইয়ার্স ডিসেবিলিটির জন্য হাউসের জন্য অ্যাপ্লাই করেছেন, উনি অ্যাপ্রুভালও পেয়েছেন উনার কথা মতো, উনার দাবি মতো, কিন্তু 6 মান্থ হয়েছে, উনি এখনো পর্যন্ত অ্যালটমেন্ট পায়নি বা উনাকে হাউস দেওয়া হয় দেওয়া হয় না। আচ্ছা, এটা কোন অথরিটিতে অ্যাপ্লাই করছিলেন?
দুঃখিত ওনার লাইন আচ্ছা লাইন থেকে দিয়েছে। তো যাই হোক, তো লুকস লাইক আপনার যে সরি টু হিয়ার দ্যাট আপনার 5 ইয়ার্স ওল্ড মেয়ে আছে বললেন যে ডিজেবল, এবং আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়েছে বাট এখনো রেসপন্স পাচ্ছেন না। তো আমার প্রশ্ন হচ্ছে যেহেতু অ্যাপ্রুভাল পেয়েছেন ডেফিনেটলি দেন ইউ আর এলিজেবল, সেই ক্ষেত্রে হয়তো ডকুমেন্টেশন প্রসেসিংও একটু সময় নেই ওদের ডিসিশনের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনি একটু ওয়েট করেন, অথবা আপনি চাইলে ওদের সাথে যোগাযোগ করতে পারেন। সেই ক্ষেত্রে আপডেট জানার জন্য ইমেল করতে পারেন, আপনি ইমেল করতে পারেন, ফোন দিতে পারেন, চিঠি লিখতে পারেন। সেই ক্ষেত্রে তখন কিন্তু ওরা প্রোগ্রেসটা আপনাকে জানাবে। তো যেহেতু আপনি অ্যাপ্রুভ হয়েছেন, আশা করি আপনি পাবেন কখনো না কখনো পেয়ে হ্যাঁ, যাবেন। তবে আপনার মেক শিওর অ্যাড্রেসটা আপডেট রাখবেন। অনেক সময় ওরা চিঠি দেয় কিন্তু ওরা কিন্তু আপনাকে ফোন দিবে না। সেই ক্ষেত্রে মেক চিঠি শিওর মিস করতে হয়ে হবে গেলে চিঠি যাতে মিস না হয়। আপনি নিজেও যোগাযোগ করতে পারেন ফার্দার প্রোগ্রেস। দাদা আমাদের সময় তো অনেক শেষ হয়ে গেছে, আপনার সঙ্গে কথা বলতে দ্রুত সময় শেষ হয়ে যায়। আমি যেটা বললাম যে একটু আগে যদি সংক্ষেপে বলতে, যে ডকুমেন্টসগুলো কি ডকুমেন্টসগুলো আসলে এই ধরনের অ্যাপ্লিকেশনে জোগাড় করতে অনেক বেশি কি হিউজ ডকুমেন্ট লাগে না ভেরি সিম্পল এখন ডকুমেন্টস? হচ্ছে এই সমস্ত অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে বিশেষ করে ডিপেন্ড করে আপনি কিসে অ্যাপ্লাই করবেন, ওইটার ক্রাইটেরিয়ার উপর আপনার ডকুমেন্ট লাগবে। যেমন ধরেন উদাহরণস্বরূপ বলবো, আপনার যদি প্রপার্টি ট্যাক্স ওই ক্রেডিটের জন্য যদি অ্যাপ্লাই করেন, ডেফিনেটলি তারা আপনাকে জানতে চাবে আপনি বাড়ির ওনার কিনা। সেই ক্ষেত্রে আপনার প্রপার্টি ডিড, তারপরে হচ্ছে আপনার মর্টগেজ স্টেটমেন্ট, হয়তো বা ইউটিলিটি বিল, এগুলো চাইতে পারে। তো সেই ক্ষেত্রে কারণ এবং কি আপনার ইনকামের প্রমাণও চাইতে পারে। হ্যাঁ ডেফিনেটলি এই যে ইনকাম, এইটা সবার ক্ষেত্রে, এই যে এতক্ষণ যাবত বেনিফিট যা আলোচনা করলাম সবকিছু কিন্তু ইনকাম লিমিটেশন। সেই ক্ষেত্রে ডেফিনেটলি ইউ হ্যাভ টু প্রুভ ইউর ইনকাম ইজ উইদিন দ্য থ্রেশহোল্ড, আদারওয়াইজ কিন্তু প্রথমে ডিসকাউন্ট। তো যাই হোক, ডকুমেন্টেশনটা ডিপেন্ড করবে আপনি কোথায় অ্যাপ্লিকেশন করতেছেন, বেসড ওই ক্রাইটেরিয়ার উপর আপনাকে ডকুমেন্টেশন। আমাদের সময় একেবারেই শেষ, 1 মিনিটের মধ্যে যদি বলতেন, যেহেতু আমাদের সাবজেক্ট রয়েছে, আপনি ওই হোম কেয়ারের অনেকে চিঠি পাচ্ছেন, এই চিঠিটা কি খুব ওরিড হওয়ার মতো ব্যাপার? আমরা হয়তো অন্যদিন আপনার সঙ্গে এই ব্যাপারে আরো আলোচনা করবো, জাস্ট আমরা যেহেতু আজকে রয়েছে আমাদের অনেক দর্শক। হ্যাঁ, তো যাই হোক, আমি সময় যেহেতু সংক্ষিপ্ত, আমার আসলে উদ্দেশ্য ছিল ট্যাক্সের চেঞ্জ গুলো নিয়ে কথা বলবো, বিগ বিউটিফুল এর আন্ডারে। সেটা হইলো না, আরেকদিন কথা বলবো এই ব্যাপারে বিস্তারিত। যাই হোক, যেটা বলছিলাম, অনেকেই কিন্তু চিঠি পাচ্ছেন যারা 2022 সালের যারা ট্যাক্স ফাইল করছেন, হোম কেয়ার এক্সক্লুশন নিয়েছিলেন, ওরা কিন্তু গণহারে চিঠি দিচ্ছে নিউ ইয়র্ক স্টেট থেকে। এবং ওরা নিউ ইয়র্ক স্টেট বলতেছে যে তাদের একটা মানে কি বলে এগ্রিমেন্ট আছে আইআরএস এর সাথে, মানে ইনফরমেশন এক্সচেঞ্জ এগ্রিমেন্ট, এটা 6013D সামথিং আইআরএস এর ইন্টারনাল রেভিনিউ কোড অনুযায়ী। ওই কোড অনুযায়ী যে আপনাদের যে মানে নিউ ইয়র্ক স্টেট এবং আইআরএস এর যে ইনফরমেশন এক্সচেঞ্জ এগ্রিমেন্ট আছে, সেই এগ্রিমেন্ট অনুযায়ী আইআরএস যদি কোনো কারণে কাউকে ডিসঅ্যালাউ করে কোনো বেনিফিট, সেটা নিউ ইয়র্ক স্টেটকে জানাই দেয় যে ওই ব্যক্তি এইটার জন্য ডিসঅ্যালাউ হয়েছে, তার মানে তোমরা যদি এটার উপরে কোনো ট্যাক্স কোনো বেনিফিট দিয়ে দাও, তোমরা এটা ফেরত চাও। ঠিক তেমনি নিউ ইয়র্ক স্টেট কিন্তু 2022 সালের যারা আর্ন ইনকাম ক্রেডিট ক্লেম করেছেন হোম কেয়ার এক্সক্লুশনের ফলে, ওরা কিন্তু এই টাকা ফেরত চাচ্ছে। এবং আমি এই পর্যন্ত অ্যাটলিস্ট 15-20 জন ক্লায়েন্ট আমার কাছে আসছে যে টাকা টোটালি যারা মানে নিউ ইয়র্ক স্টেট যে ইআইসিটা দিয়েছে, এবং এটা মনে রাখবেন যে ফেডারেল যে আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট দেয় সেটা 30% কিন্তু নিউ ইয়র্ক স্টেটও দেয়। তো এখন ফেডারেল নিউ ইয়র্ক স্টেটের চিঠির মধ্যে বলতেছে ফেডারেল তাদেরকে জানাইছে এই যে ইনফরমেশন এক্সচেঞ্জের অ্যাক্ট অনুযায়ী যে ফেডারেল এটা ডিনাই করছে, যাতে নিউ ইয়র্ক স্টেট এটাকে ডিনাই করে। তার ফলশ্রুতিতে নিউ ইয়র্ক স্টেট যে টাকাটা ওদেরকে দিয়েছে ওইটা যাতে তাদেরকে সম্পূর্ণ ফেরত দেয়। আমি বলবো এই সিচুয়েশনে আপনার অনেকেই ঘাবড়ে যাচ্ছেন, এবং এটা হিউজ অ্যামাউন্ট 5000 4000, কারণ টাকা তো আর সাথে নাই, সবাই খরচ করে বলেছে। এখন হঠাৎ করে এবং পেনাল্টি ইন্টারেস্ট সহকারে, লেটস আপনাকে দিয়েছে 4000 সামথিং, এটার সাথে পেনাল্টি ইন্টারেস্ট অ্যাড করে টোটাল বিল পাঠাচ্ছে 5500 200 সামথিং লাইক দ্যাট, ইভেন মোর দেন দ্যাট। আমার প্রশ্ন হচ্ছে এই বিল দেখে অনেকেই ঘাবড়িয়ে যাচ্ছেন যে এতগুলো টাকা কিভাবে দিবেন। তা আমার প্রশ্ন হচ্ছে আপনারা কিন্তু এই টাকা দিবেন না এইভাবে, কারণ এটাকে প্রটেস্ট করবেন। কারণ দেখুন, আপনারা জানেন যে যেহেতু ওরা টাকাটা দিয়েছে, ইভেন আইআরএস এর সেকশন 20147 এ স্পষ্ট বলা আছে যে আপনি হোম কেয়ার এক্সক্লুশন আপনি নিলে আপনার মানে ট্যাক্স যেমন আপনি সেভ করতে পারেন, সেটা ইনকাম কমে, এবং আপনি কিন্তু ইআইসির জন্য এলিজিবল, আইআরএস এর সার্কুলারে স্পষ্ট বলা আছে। তো এখন আমি জানি না নিউ ইয়র্ক স্টেট কেন বলতেছে যে আইআরএস ইনফরমেশন এক্সচেঞ্জ করছে যে ওইটার জন্য এলিজিবল না, যে কোনো তারা ফেরত চাচ্ছে। তা আমি আপনাদেরকে অ্যাডভাইস করবো এই টাকাটা এইভাবে না দিয়ে আপনারা প্রটেস্ট করবেন। এবং এটাও মজার বিষয় যে যারা নিউ ইয়র্ক স্টেট যেটা বলছে যে আইআরএস ডিসঅ্যালাউ করছে 6013D এর আন্ডারে, এবং সেই ক্ষেত্রে আমি ওদেরকে জিজ্ঞেস করছি যে আপনারা কি 2022 সালে আইআরএস থেকে পুরো রিফান্ড পেয়েছেন?
এরা বলতেছে হ্যাঁ আমরা পুরো টাকা পেয়েছি এবং উই নেভার রিসিভড এনি লেটার রিগার্ডিং ইআইসি ডিসঅ্যালাউ। তারা কখনো সময়টাও শেষ হয়ে গেছে, তার চিঠিই মানে পায় নাই। তো যাই হোক আমার মূল কথা হচ্ছে এটাই যে আপনারা প্রটেস্ট করবেন, টাকাটা এভাবে না দিয়ে। সেই ক্ষেত্রে যদি সেটা আমাদের সুযোগ আছে, যদি কোনো হেল্প লাগে ডেফিনেটলি ইউ ক্যান কল আস, উই ক্যান হেল্প ইউ আউট। ধন্যবাদ দাদা, আপনাকে দুঃখিত যে আমরা আসলে আরো অনেক বিষয় ছিল আপনার সঙ্গে কথা বললে সময় শেষ হয়ে গেছে। হয়তো অন্যদিন আপনি তো আসবেনই নিয়মিত, আশা করি আমাদের সঙ্গে আমাদের দর্শকদের তথ্য দিয়ে সহায়তা করবেন। অন্যদিন এই বিষয়গুলো নিয়ে আপনার সঙ্গে আরো ডিটেলস আলোচনা করবো। ধন্যবাদ আবারও আমাদের স্টুডিওতে আসার জন্য। ধন্যবাদ আপনাকে, সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি টিভিএন 24 এর সকল দর্শককে। আর পরিশেষে একটা এই যে ইনফ্লেশন চেক যদি কেউ না পান, আপনারা যে অ্যাড্রেস অনেকে চেঞ্জ হয়, আমি 1 সেকেন্ডে শেষ করতেছি, এটা ভেরি ইম্পর্টেন্ট আপডেট। যারা ইনফ্লেশন চেক আপনারা যারা পান নাই, এই যে $200-400 নিউ ইয়র্ক স্টেটের, আপনারা কিন্তু অ্যাড্রেস যদি চেঞ্জ হয়, একটা ফর্ম আছে TD 210.3, এই ফর্মটা ফিল আপ করবেন, করে আপনারা আইদার অনলাইনেও রেসপন্স করতে পারেন, অথবা আপনারা এই ফর্মটা যদি মেইলে পাঠান আপনার নাম অ্যাড্রেস দিয়ে, NYS ট্যাক্স ডিপার্টমেন্ট PO Box 15313 আলবানি নিউ ইয়র্ক 12212, এই অ্যাড্রেসে পাঠিয়ে দিলে কিন্তু এই টাকাটা আপনারা পেয়ে যাবেন। আপনারা ফোন করতে পারেন 518-457-4337। থ্যাংক ইউ। ধন্যবাদ দাদা। আমাদের এই অনুষ্ঠান রেকর্ডেড থাকবে, ইউটিউবেও যাবে, আশা করি যারা এখন মিস করেছে তারা ওটা দেখতে পাবে। আবারও ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক সেই সঙ্গে আপনাদেরও ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা আমাদের সিপিএ মহোদয় বলছিলেন যে সিনিয়র সিটিজেন মানে আপনার বয়স হওয়া মানে এই নয় যে আপনি সবকিছু হারিয়ে ফেলছেন। আপনাকে কিন্তু এই দেশের সরকার বিভিন্ন রকমের সুবিধা দেবে, তবে সঠিক সুবিধা নেওয়ার জন্য আপনাকে সঠিকভাবে অ্যাপ্লাই করতে হবে, এলিজিবিলিটি প্রমাণ করতে হবে। সেই সঙ্গে যেমনটি বলছিলেন যে হোম কেয়ারে যারা চিঠি পাচ্ছেন ওই বিষয়গুলো নিয়ে ওরিড হবার কোনো কারণে আপনি একজন অভিজ্ঞ সিপিএ পরামর্শ নেন, এবং যারা $400 চেক পাননি তারা যেমনটি আমাদের সিপিএ মহোদয় বলল ওই নাম্বারে ফোন করতে পারেন এবং মেইল করতে পারেন, যোগাযোগ করতে পারেন। কোনো কিছুই মিস হবে না যদি আপনি তথ্যভিত্তিকভাবে আপডেট থাকেন। আর আমাদের টিভিএনের চেষ্টা থাকে আপনাদেরকে আপডেট রাখা। আজ এ পর্যন্ত, অন্যদিন অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হবো। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।